তোদের আর কোনো কাজ নেই না? যা তো এখান থেকে, এক রাশ বিরক্তি নিয়ে বলল বিতান। বাধ্য হয়ে চলে গেল রোহন আর অমিত। একসাথে সিনেমা দেখতে যাবে বলে ডাকতে এসেছিল তারা বিতানকে, কিন্তু বিতানকে রাজি করাতে পারল না। সব দিনের মতো এক প্রকার খেঁকিয়ে উঠে তাদেরকে তাড়িয়ে দিল বিতান। নেহাত ছোটবেলার বন্ধু, তাই বেশি কিছু না বলে চলে গেল তারা। পাশের ঘর থেকে সব কিছু শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বিতানের মা রমলা। ছেলেটা যে কেন এরকম হয়ে গেছে তার, দিন দিন যেন আরও রূঢ় আর হৃদয়হীন হয়ে উঠছে সে। কারো ভালো লাগা খারাপ লাগার ধার ধারে না। বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি তো দূরের কথা, ভালো করে কথা বলতে চায় না পর্যন্ত। অথচ সব সময় এরকম ছিল না বিতান। নম্র, ভদ্র, ভীষণ ভালো একটা ছেলে ছিল সে। সেই যে ক্লাস 11-এ পড়তে পড়তে একটা মেয়ের প্রেমে পড়ল, তারপর থেকেই এরকম হয়ে গেছে। প্রাণপণে ভালোবেসেছিল বিতান মেয়েটাকে, আর মেয়েটা বিতানকে শুধু ইউজ করে ছেড়ে দিয়েছিল। বিতানের থেকে নোটস নেওয়া, পড়া বুঝে নেওয়া, এমনকি নিজের স্কুলের প্রজেক্ট পর্যন্ত বিতানকে দিয়ে করিয়ে নিত মেয়েটা। সরল সাদাসিধে বিতান যেন তাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করত। ক্লাস 12 পাস করার পর যখন মেয়েটা যোগাযোগ বন্ধ করে দিল আর ধীরে ধীরে বিতান তার স্বরূপ জানতে পারল, একেবারে ভেঙে পড়ল সে। আর সেই থেকেই একটু একটু করে হারিয়ে যেতে লাগলো আসল বিতান। আজ বিতান একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার সঙ্গে আধ ঘন্টা সময় কাটালেই যে কেউ বুঝে যাবে কোনো মেশিনের সঙ্গে বিশেষ ফারাক নেই তার। আবেগ অনুভূতিহীন কঠিন একটা মানুষ। রমলার প্রতিটা মুহূর্ত ছেলের জন্য দুশ্চিন্তায় কাটে। এরকম ছেলেকে তো বিয়েও দিতে পারবেন না তিনি। তিনি না থাকলে কি হবে এই ছেলের? কাল তো ছুটি আছে, যেতে পারতিস ওদের সঙ্গে। উঠে এসে ছেলেকে বললেন রমলা, তুমি এখান থেকে যাও তো, ডিস্টার্ব করো না, একটা কাজ করছি আমি। কম্পিউটার থেকে মুখ না তুলে বলল বিতান। সারাদিন শুধু ওর মধ্যেই মুখ গুঁজে বসে থাক, বলে ছাদে জামা কাপড় আনতে চলে গেলেন রমলা। কয়েক মিনিট পর ছাদ থেকেই কলিং বেলের আওয়াজ শুনতে পেলেন তিনি। এমন সময় আবার কে এলো? তাড়াতাড়ি কাপড়গুলো তুলতে লাগলেন তিনি। এখনই নিচে যেতে হবে, বিতানকে কোনো ভরসা নেই, যখন তখন যাকে তাকে অপমান করে দিতে পারে। এদিকে বিতান দরজা খুলে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জিন্স আর টপ পরা মেয়েটার মুখে হাসি, হাতে একটা মাঝারি সাইজের টিফিন বক্স। আমি রিমি, আপনাদের পাশের বাড়িতে ভাড়া এসেছি, ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ করে যাই। আর হ্যাঁ, কেক বানিয়েছিলাম, আপনাদের জন্য এনেছি, এই নিন, বলল মেয়েটা। সঙ্গে সঙ্গে কুঁচকে উঠল বিতানের মুখটা। ভীষণ গায়ে পড়া তো মেয়েটা, বাড়ি বয়ে আলাপ করতে আসার কি আছে? তার খুব ইচ্ছে করলো দুটো কথা শুনিয়ে দেয়। ঠিক এমন সময় পেছন থেকে মায়ের গলা শুনতে পেল সে। ওনাকে ভেতরে আসতে দে বিতান, আসুন না, ভেতরে আসুন। বাধ্য হয়ে দরজা ছেড়ে সরে দাঁড়ালো বিতান। আমাকে আপনি বলবেন না, বলতে বলতে হাসি মুখে ভেতরে চলে এলো মেয়েটা। রমলার হাতে বক্সটা ধরিয়ে দিল। মায়ের কথায় মেয়েটা সোফায় বসতেই ল্যাপটপ তুলে নিয়ে ভেতরের ঘরে চলে গেল বিতান। রমলার সঙ্গে 10-15 মিনিট গল্প করে চলে গেল রিমি। কিন্তু ওই সামান্য সময়ের মধ্যেই রমলার মন জয় করে নিল সে। নতুন চাকরি পেয়ে এই শহরে এসেছে মেয়েটা। মা বাবা শিলিগুড়িতে থাকে। অফিস থেকে ফিরছেন বুঝি। দুদিন পর রাস্তায় হঠাৎ দেখা হয়ে যেতে
বিতানকে জিজ্ঞেস করল রিমি। আপনার মতলবটা কি বলুন তো? কেক খাইয়ে ভেবেছেন মাথা কিনে নিয়েছেন নাকি? মুখ বিকৃত করে বলল বিতান। মনে মনে খুব আহত হলো রিমি। মুখটা একেবারে শুকিয়ে গেল তার। সে তো ভালো মনেই জিজ্ঞেস করেছিল। সারা সন্ধে মনটা খারাপ হয়ে থাকলো তার। রাতে শুয়ে শুয়ে নিজের মনকে সান্ত্বনা দিল সে। নিশ্চয়ই বিতানের মুড ঠিক ছিল না। হয়তো অফিসে কিছু হয়েছে, না হলে হঠাৎ এরকম ব্যবহার কেউ কেন করবে? এত ভালো মায়ের ছেলে তো কখনো খারাপ হতে পারে না। তারই ভুল হয়েছে, না বুঝে যেচে কথা বলতে যাওয়া উচিত হয়নি। এরপর প্রায় মাসখানেক কেটে গেল। এর মধ্যে 2-3বার দূর থেকে বিতানকে দেখেছে রিমি, কিন্তু কথা বলার সাহস করেনি আর। তার মনে হয় কিছু একটা প্রবলেম আছে ছেলেটার মধ্যে। যেচে ঝামেলা ডেকে আনার কোনো দরকার নেই। কয়েকদিন পর অফিস থেকে ফিরে রিমি দেখল তাদের সোসাইটির গেটের সামনে কিছু লোক জটলা হয়ে কি যেন আলোচনা করছে। জিজ্ঞেস করে জানতে পারল অ্যাক্সিডেন্ট হয়েছে বিতানের। রাস্তা পার করার সময় হঠাৎ করে একটা গাড়ি এসে ধাক্কা মারে। এখন হসপিটালে আছে সে। খবরটা শুনে খারাপ লাগলো রিমির। বিতানের মায়ের কথা মনে পড়ে গেল। ভদ্রমহিলা নিশ্চয়ই খুব বিপদে পড়ে গেছেন। তাড়াতাড়ি বিতানের বাড়ির সামনে গিয়ে দেখল দরজায় তালা বন্ধ। কোনো রকমে ফ্রেশ হয়ে হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সে। হসপিটালে রিমিকে দেখে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন রমলা। রিমি তাকে অনেক বোঝালো, সান্ত্বনা দিল। যদিও বিপদ কেটে গেছে, কিন্তু মাথায় ভালো রকম চোট আছে বিতানের। এখন কিছুদিন হসপিটালে থাকতে হবে। ঝড়ের মতো 3 দিন কেটে গেল। এই 3 দিন যতটা পেরেছে রমলার সঙ্গ দিয়েছে রিমি। রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। যদিও তার কেউ নয়, তবুও এক অসহায় মাকে একা ছেড়ে কিছুতেই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারেনি সে। রমলার পাশে বসে থেকেছে। বাড়ি থেকে রান্না করে এনে একসাথে বসে দুজনে খেয়েছে। রমলাও যেন এই কদিনে ভীষণ নির্ভরশীল হয়ে পড়েছেন তার ওপর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বিতান। আজকাল আর সারাক্ষণ ঘুমিয়ে থাকে না, আর সেজন্যই হসপিটালে একেবারেই থাকতে চাইছে না সে। একটা ছোট্ট রুমে তারা 2 জন পেশেন্ট। পাশের জন বয়স্ক এক ভদ্রলোক। কথা বলতে চাইলে কোনো রকম হ্যাঁ না করে উত্তর দেয় বিতান। ভীষণ বোরিং লাগছে মা, আমাকে বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি, অস্থির হয়ে বলে বিতান। কিন্তু এখন তাকে ছাড়বে না ডাক্তার। ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসেন রমলা। তোমার তো মাত্র কদিন হলো, আমার কথা ভাবো তো একবার। কবে যে হসপিটালে এসেছিলাম মনেও করতে পারি না। কবে যে বাড়ি ফিরতে পারবো জানি না, আবার হয়তো নাও ফিরতে পারি। বিতানের কথা শুনে শুকনো মুখে বললেন পাশের লোকটি। তার কথার কোনো জবাব দিল না বিতান। লোকটার ওপাশে একটা জানালা আছে, সেদিকে মুখ ফিরিয়ে নিজে নিজেই কথা বলে যেতে লাগলো লোকটি। শুধু এই জানালাটা আছে বলে সময় কেটে যায়। জীবন যে চলমান, জীবন যে কত সুন্দর, তা ওই বাইরেটা দেখলেই বোঝা যায়। আর তখনই বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়, জানো তো। ওই যে বাচ্চাগুলো পার্কে খেলে, ওদের দেখলে যে কি ভালো লাগে। বিকেলের দিকে রোজ একটা ছেলে আর মেয়ে আসে, জানো তো, একেবারে এই কোণার বেঞ্চটাতে এসে বসে। ওরা ভাবতেও পারে না আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে ওদের খুনসুটি দেখি। মেয়েটা প্রায় দিনই রাগ করে, আর ছেলেটা ওর রাগ ভাঙায়। ওদের দেখে আমার নিজের যৌবনের কথা মনে পড়ে যায়।
মনে হয় আবার যদি দিনগুলো ফিরে পেতাম। আরও 2 দিন কেটে যায়। এই 2 দিন পাশের লোকটির সঙ্গে দু একটা কথা হয়েছে বিতানের। লোকটা যখনই জানালার ওপাশে কিছু দেখে উত্তেজিত হয়ে বিতানকে জানায়। সেই সময় তার চোখ মুখ যেন একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়। এত সামান্য কারণে কাউকে কোনোদিন এত খুশি হতে দেখেনি বিতান। এমনকি বাচ্চাগুলো কোন দিন কি খেলছে সেটা নিয়েও কি উত্তেজনা লোকটার মধ্যে। খুব অবাক হয়ে যায় বিতান। এসব তো এখন আর তার নজরেও আসে না। জীবনটা তার কাছে দিনগত পাপক্ষয়ের মতো কোনো রকমে কেটে যায়। মাঝে মাঝে তো সব কিছু এত বোরিং লাগে যে ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যেতে ইচ্ছে করে। আজকাল কোনো কিছুই তাকে আনন্দ দেয় না। কোনো মানুষকেই বিশ্বাস করতে পারে না সে, বিশেষ করে মেয়েদেরকে। সবাইকেই সুবিধাবাদী মনে হয় তার। ভাবতে ভাবতেই আগের দিনের কথা মনে পড়ে গেল বিতানের। মায়ের সঙ্গে রিমি নামের মেয়েটাও এসেছিল তাকে দেখতে, আর সঙ্গে সঙ্গে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল বিতানের। মেয়েটার মুখে সব সময় হাসি। কিসের জন্য এত হাসি পায় ওর? কেমন আছেন? ঝকঝকে হাসি নিয়ে বিতানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল সে। এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু আপনাকে দেখে আর একটুও ভালো লাগছে না, স্বভাবসিদ্ধ রূঢ় গলায় জবাব দিয়েছিল বিতান। সঙ্গে সঙ্গে মুখ কালো করে বেরিয়ে গিয়েছিল রিমি। তারপর মা বকেছিলেন বিতানকে। এই কদিন নাকি তাদের জন্য অনেক করেছে মেয়েটা, আর কৃতজ্ঞতা দেখানোর বদলে বিতান খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে। মায়ের কথায় বিতানের অবশ্য কোনো ভাবান্তর হয়নি। সে জানে এখন যেটা উপকার বলে মনে হচ্ছে, আসলে তার পেছনে হয়তো কোনো স্বার্থ লুকিয়ে আছে। যাই হোক, সেদিন রাতে বাথরুমে যেতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল বিতান। চিন্তায় পড়ে গেলেন রমলা। আবার কিছু টেস্ট করতে দিলেন ডাক্তার। সেই রাতটা ইঞ্জেকশনের জোরে ঘুমিয়ে থাকলো বিতান। পরদিনটাও আচ্ছন্নের মতো কাটল তার। বিকেলের দিকে খানিকটা সুস্থ হতে বিতান জানতে পারল কাল অনেক রাতে যখন বিতান ঘুমে আচ্ছন্ন ছিল, সেই সময় পাশের ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবরটা শুনে খারাপ লাগলো বিতানের। এই কদিনে ভদ্রলোকের বকবকানিতে অভ্যস্ত হয়ে গেছিল সে। পরদিন সকালে নার্সকে জিজ্ঞেস করে বিতান জানতে পারল সব টেস্টের রেজাল্ট নর্মাল এসেছে, আর একদিন পর ছেড়ে দেওয়া হবে তাকে। হঠাৎ কি মনে হলো, নার্সকে অনুরোধ করল বিতান, আমার বেডটা ঘুরিয়ে ওই জানালার কাছে নিয়ে যাবেন প্লিজ। এই কদিন শুধু একটা দেওয়াল দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি। সঙ্গে সঙ্গে অন্য বেডটা সরিয়ে বিতানের বেডটা জানালার পাশে নিয়ে এলো নার্স। আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে চমকে উঠল বিতান। বাইরে তো কোনো পার্ক নেই, খুব সম্ভবত হসপিটালেরই অন্য উইংয়ের দেওয়াল। এতদিন তাহলে লোকটা যে বলতো, কি আশ্চর্য ব্যাপার বলুন তো। যে ভদ্রলোক এখানে ছিলেন উনি বলতেন যে এখানে একটা পার্ক আছে, সেই পার্কে বাচ্চারা খেলে। বিস্ময়ে বিতানের মুখ দিয়ে বেরিয়ে গেল কথাগুলো। পার্ক? এখানে আবার পার্ক কবে ছিল? হেসে বলল নার্স। হ্যাঁ সত্যি, উনি রোজ বলতেন বাচ্চারা কি খেলছে, পার্কে কে কে কোথায় বসে আছে, সব কিছু আমাকে বলতেন উনি। উনি কি করে এত কিছু দেখতেন? উনি তো অন্ধ ছিলেন। মানে? নার্সের কথায় ভীষণ চমকে উঠল বিতান। হ্যাঁ, 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে দুটো চোখই নষ্ট হয়ে গেছিল ওনার। ছেলেমেয়েরা দেখতো না, মরে গিয়ে বেঁচে গেছে বুড়ো। কথাগুলো বলে বেরিয়ে গেল নার্স।
আর হতভম্ব হয়ে জানালার দিকে তাকিয়ে থাকলো বিতান। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। যে মানুষটার নিজের দুটো চোখ নেই, পৃথিবীর সব রং যার কাছে মলিন হয়ে গেছে, সে কি করে এত হাসি খুশি থাকতে পারে? শুধু কল্পনার জোরে কোনো মানুষ পৃথিবীকে এত সুন্দর দেখতে পারে? বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল বিতানের। এত বোকা সে! তার কাছে তো সব কিছু রয়েছে, রূপ, যৌবন, মমতাময়ী মা, ভালো চাকরি। তাহলে সে কেন দুঃখ করে করে নষ্ট করে দিল জীবনের এতগুলো বছর? কেন এত কষ্ট দিল নিজের মাকে, আশেপাশের মানুষগুলোকে? তারা সবাই তো তার ভালো চেয়েছে। বিতানের খুব ইচ্ছে করলো মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মুখ গুঁজে কাঁদে, কিন্তু মা তো এখনও আসেনি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। মনে মনে ঠিক করে নিল বিতান, আর কোনো দিন কষ্ট দেবে না সে মাকে। মা যা বলবে সব শুনবে, আর বাড়ি ফিরে সবচেয়ে প্রথমে ক্ষমা চেয়ে নেবে রিমির কাছে। মেয়েটা সত্যিই খুব মিষ্টি।